ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রের সই। সেনাবাহিনীকে দেয়া হবে প্রশিক্ষণ ও প্রযুক্তি, উপহার দেবে ২০ লাখ ডোজ করোনা টিকা। পদ্মা সেতুর মূল সড়কে কার্পেটিংয়ের কাজ শুরু হবে ওয়াটারপ্রুফ লেয়ারের ওপর। শেষ হতে সময় লাগবে ২ থেকে ৩ মাস। বগুড়ায় ৫০ টাকা কম বকশিশ দেয়ায় অক্সিজেন মাস্ক খুলে নেয়ার সঙ্গে সঙ্গে মুমূর্ষু রোগীর মৃত্যু। পলাতক অভিযুক্ত ওয়ার্ড বয়, সত্যতা পেয়েছে পুলিশ। বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে অভিযান। ধর্মঘটে পণ্য বোঝাই ৩৫০০ কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়েছে ৭টি জাহাজ। এবং আবেদনকারীর তথ্য সংগ্রহ করে প্রতারকদের দিত পাসপোর্ট অফিসের ঝাড়ুদার। পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য দাবি করা হতো টাকা। গ্রেফতার ২। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ফ্রান্সের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করেছে। এর আওতায় সেনাবাহিনীকে দেয়া হবে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি। এছাড়া করোনা মোকাবেলায় বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনা টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে এই ঘোষণা দেয় ফ্রান্স। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে প্যারিস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ফরাসি প্রধানমন্ত্রী জন কাস্টেক্স। এ সময় দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বৈঠকও করেন। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা। এখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রাসাদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্টেক্স সহ ফরাসি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ফ্রান্সে পৌঁছেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফ্রান্সের এলিসি প্রাসাদে রাজকীয় কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায় দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান গার্ড। দ্বিপক্ষীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই সফরে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির জনকের নামে প্রবর্তিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেবেন শেখ হাসিনা। জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের ২৬তম আসরে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় ফ্রান্সের প্যারিসে নামার পর দুপুরেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান এলিসি প্যালেসে। দুই শীর্ষ নেতা ফটো সেশনে অংশ নিয়ে প্যালেসের ভেতরে যান আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। প্রেসিডেন্টের সরকারি বাসভবন বা এলিসি প্যালেসের ঐতিহ্য বজায় রেখে রাজকীয় রাষ্ট্রাচারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় প্রেসিডেন্সিয়াল গার্ড। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। প্যালেসের কর্মকর্তাদের নিয়ে প্রেসিডেন্সিয়াল গার্ড পরিদর্শন করেন সরকার প্রধান। এলিসি প্যালেসের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পুরো প্রাসাদের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। পরে বঙ্গবন্ধু কন্যাকে রিপাবলিকান গার্ডের তরফ থেকেও সম্মান জানানো হয়। এবারের সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া ছাড়াও ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং প্রথমবারের মতো প্রবর্তিত ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি বিতরণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতুর মূল সড়ক পথের কার্পেটিং শুরু হয়েছে। কাজ শেষ হতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। এই মুহূর্তে পদ্মা সেতু এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, সাদিয়া, পদ্মা সেতুকে ঘিরে আজকে যে বিশেষ একটি মাইল ফলক হচ্ছে সেটি হচ্ছে একেবারে শেষ পর্যায়ের কাজ, যেটি মূল সেতু কিন্তু নিশ্চিত হলো এবং এই কার্পেটিং শেষ হলে কিন্তু এই কার্পেটিং এর উপর দিয়ে যানবাহন চলাচল করবে এবং ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতু জুড়ে নিশ্চিত হলো এবং এই কার্পেটিং শেষ হলে কিন্তু এই কার্পেটিং এর উপর দিয়ে যানবাহন চলাচল করবে এবং ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই পদ্মা সেতু জুড়ে এখন কিন্তু একেবারে ফিনিশিং পর্যায়ের কাজ। আপনারা দেখছেন
যে চমৎকারভাবে ফুটে উঠছে কিন্তু এই পদ্মা সেতু এবং পাশে যে রেলিং, সেই রেলিং বসে যাওয়ার পরে কিন্তু একটা আলাদা সৌন্দর্য এসছে পদ্মা সেতুর। এবং এই রেলিংয়ের মাঝখানে কিন্তু ডিভাইডার, সেই লাইনে কিন্তু এখন কার্পেটিং চলছে এবং 40 নম্বর খুঁটি থেকে এই কার্পেটিং শুরু হয়ে গেছে এবং এই পর্যন্ত কিন্তু 60 মিটার মতো এলাকায় কার্পেটিং সম্পন্ন হয়েছে। এবং সেখানে আপনারা দেখছেন যে গাড়িতে করে কিভাবে এই কার্পেটিং এর যে উপকরণ সেগুলো এনে বিছিয়ে দেওয়ার পরে সেগুলো কিন্তু একেবারে মেশিনের মাধ্যমে কিন্তু পুরুত্ব নিশ্চিত করছে। যে এখন যে ওয়াটারপ্রুফ লেয়ার, সেই ওয়াটারপ্রুফ লেয়ারের উপরে কিন্তু 40 মিটার পুরুত্বের 40 মিলিমিটার পুরুত্বের এই যে কার্পেটিং সেটি দেওয়া হচ্ছে। এর উপরে কিন্তু আবার কয়েক সপ্তাহ পরে আরো 40 মিটার পুরুত্বের যে এই কার্পেটিং সেটি দেওয়া হবে। তো 60 এবং 40 মিলে কিন্তু 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং হবে বিশ্বমানের। এবং এই কার্পেটিং কে ঘিরে কিন্তু এর আগে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, পরীক্ষামূলক। 40 মিলে কিন্তু 100 মিলিমিটার পুরুত্বের এই কার্পেটিং হবে বিশ্বমানের। এবং এই কার্পেটিং কে ঘিরে কিন্তু এর আগে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, পরীক্ষামূলকভাবে কয়েক দফায় কিন্তু এই কার্পেটিং করার পরে সেগুলো ল্যাবে পরীক্ষা করার পরে যখন এটার মান সম্পর্কে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ, তখনই কিন্তু এই কার্পেটিং শুরুর অনুমতি দেওয়া হয়। এবং এই শুষ্ক মৌসুমে কার্পেটিং করতে হচ্ছে, কারণ হচ্ছে এই বর্ষার বৃষ্টিতে কিন্তু কার্পেটিং করা সম্ভব নয়। এই মান ঠিক রাখার জন্য কিন্তু সেটি করা হয়েছে এবং এটি খুব শীঘ্রই সম্পন্ন হওয়ার পরে কিন্তু এই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ। পদ্মা সেতু এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সময় সংবাদে আরও থাকছে। বুড়িগঙ্গায় নোংরা পানিতে ধোয়া হচ্ছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালের কাপড়, নেই নজরদারি, সংক্রমণের আশঙ্কা। বর্ধিত ভাড়ার পরও গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন, সরাসরি যাচ্ছে তার কাছে। শাতিলা, এখন ভ্রাম্যমাণ আদালতে যে অভিযানগুলো চলছে সেই অভিযানগুলো কিন্তু শুধুমাত্র ডিএমপির পক্ষ থেকে চালানো হচ্ছে না, আমরা জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিআরটি এর পক্ষ থেকেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। এখানে ডিএমপির পক্ষ থেকে যে অভিযানটি চলছে সেই অভিযানে হচ্ছে বাস রাস্তার মধ্যে থামিয়ে আসলে দেখা হচ্ছে যে যাত্রীদের কাছ থেকে অভিযোগগুলো শোনা হচ্ছে, আসলে বর্ধিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা। যে বাসগুলোতে যাত্রীরা অভিযোগ করছেন মূলত সেই বাসগুলোই আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে চেক করা হচ্ছে এবং এই পর্যবেক্ষণ করে তারা যেটি বুঝতে পারছেন যে কখনো হয়তো বা বর্ধিত ভাড়ার জন্য এবং পরবর্তীতে তারা এর সাথে সাথে দেখার চেষ্টা করছেন গাড়িটির ফিটনেস এবং লাইসেন্সের অবস্থা কি, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ডিজেল এবং গ্যাস চালিত যানবাহনের যে বিষয়টি রয়েছে, যে অভিযোগটি রয়েছে যে গ্যাস চালিত যানবাহন পরিবহনগুলোও কিন্তু বর্ধিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করছে, সেই বিষয়টি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন যে তিনি এখনো পর্যন্ত এই বিষয়টি তদারকি করতে পারছেন না বা দেখভাল করতে পারছেন না, কারণ এইটি বের করা খুবই সময় সাপেক্ষ বিষয় এবং সব ক্ষেত্রে আসলে বের করা সম্ভব হয় না। এই কারণে হচ্ছে বিআরটি এর পক্ষ থেকে যখন স্টিকার সংযুক্ত যে নির্দেশনা সেটি যখন আসলে আসবে তখন আসলে সেই অভিযানে হয়তো বা এই ডিজেল এবং গ্যাস চালিত যানবাহনের যে পার্থক্য সেটি করা সম্ভব হবে এবং এই দ্বিধাগুলো থাকবে না। যেটি জানানো সম্ভব হচ্ছে সেটি হচ্ছে যাত্রীদের যে এই যে ডিজেল এবং গ্যাস চালিত যে যানবাহনের যে অভিযোগ সেটি কিন্তু তাহলে থেকেই যাচ্ছে। আর এখন পর্যন্ত এই রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখন পর্যন্ত 3টি গাড়িকে জরিমানা করা হয়েছে আমরা দেখতে পেরেছি সকাল থেকে, এবং তারা বেশিরভাগ সবগুলোই হচ্ছে বর্ধিত ভাড়ার জন্য, বর্ধিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের জন্য আসলে জরিমানাগুলো হয়েছে এবং এর পরে পরবর্তীতে আসলে জানিয়ে দেওয়া যাবে কতগুলো গাড়িতে আসলে জরিমানা হলো এবং সর্বশেষ অবস্থাগুলো কি দাঁড়ালো। রাজধানীর রমনা এলাকা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শাতিলা শারমিন। 4 দিনের পরিবহন ধর্মঘটে পণ্য বোঝাই 3,500 কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে বাধ্য হয়েছে 7টি জাহাজ। এতে অন্তত 500 কোটি টাকা মূল্যের তৈরি পোশাক পাঠানো যায়নি বিদেশি ক্রেতার কাছে। জাহাজ খালি যাওয়ায় 50 লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশীয় এজেন্টরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পরিবহন ধর্মঘটের কারণে জাহাজের হুক পয়েন্টে পৌঁছাতে না পারায় 7 নভেম্বর 3টি জাহাজ 1900 টিউএস এবং 8 নভেম্বর আরও 3টি জাহাজ 1500 টিউএস রপ্তানি পণ্যবাহী কন্টেনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর সিংহভাগে ছিল বিদেশি ক্রেতাদের অর্ডারের তৈরি পোশাক, যার আন্তর্জাতিক বাজার মূল্য 500 কোটি টাকার বেশি। এই অবস্থায় আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি নভেম্বর মাসে 4 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। বড় ক্ষতিটা হচ্ছে বায়ার ইনসিকিউরিটি ফিল করবে, কোনো কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এভাবে যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে, আমরা ব্যবসা হাতছাড়া হয়ে যেতে পারে। শুধুই যে পণ্যবাহী কন্টেনার ফেলে রেখে জাহাজ বন্দর ত্যাগ করেছে তা নয়, এই সময় বিদেশ থেকে কাঁচামাল নিয়ে আসা প্রায় 12,000 কন্টেনার কারখানায় পৌঁছাতে পারেনি। আর ধর্মঘট প্রত্যাহার হলো প্রয়োজনীয় ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি পাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাতে এসব যানবাহনের ভাড়াও বেড়ে গেছে কয়েক গুণ। অ্যাভেলেবিলিটি নেই, মানে ডিমান্ড বেশি, সাপ্লাই ওরকম নেই। এটার সুদূর প্রসারী এফেক্ট হলো যে আমাদের আগামী 10 থেকে 15 দিন এটার মাসুল যারা আমদানিকারক, যারা রপ্তানিকারক সবাইকে দিতে হবে। কন্টেনার ফেলে জাহাজগুলো বন্দর ছেড়ে যাওয়ায় দেশীয় এজেন্টরা ক্ষতির মুখে পড়েছে 50 লাখ মার্কিন ডলারের বেশি, আর প্রায় 5000 কন্টেনার শিপমেন্ট বিলম্বিত হয়েছে। জাহাজ ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে এবং সে যদি কন্টেনার না নিয়ে যায় তাকে তো এটা ক্ষতিগ্রস্ত, তাকে তো ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই পরিবহন ধর্মঘটটা হঠাৎ করে যেন এই ধরনের পরিবহন ধর্মঘট না করে সরকারের সাথে আলোচনা করে এটার সমাধান করা উচিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে ধর্মঘট পালন করে ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি চালক, শ্রমিক ও মালিকেরা। এতে দেশের বন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় দেশের গণতন্ত্রের চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। নূর হোসেনের পরিবার আশা প্রকাশ করেন তাদের সন্তানের আত্মত্যাগ যেন বৃথা না যায়। দিনটিকে স্মরণ করে বুধবার ভোর থেকেই নগরীর জিপিও মোড়ের শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি গণতন্ত্রের সপক্ষের রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরাও। তারা বলেন, ভেদাভেদ ভুলে ধর্ম বর্ম নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারলেই কেবল নূর হোসেনের আত্মত্যাগ সার্থক হবে। গণতন্ত্রের জন্য শুধু একা আমার ভাই মারা যায়নি, এর সাথে আরো অন্য যারা মারা গেছে তাদেরকেও যেন তারা স্মরণ করে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের পর তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে আজকের এই দিনে আমাদের গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটলেও গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। অন্যদিকে বিএনপিও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নূর হোসেন চত্বরের বেদিতে। এ সময় নেতারা অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করলেও তারাই আজ দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকের সেই গণতন্ত্র অবরুদ্ধ, আজকের মানবাধিকার ভুলণ্ঠিত, আজকে গণতান্ত্রিক পরিবেশ দেশে নেই, একদলীয় শাসন ব্যবস্থা আজকে চলছে। পরে নূর হোসেনকে স্মরণ করে শহীদ বেদিতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পাসপোর্ট আবেদনকারীর নথি কৌশলে সংগ্রহ করেন অধিদপ্তরের এক ঝাড়ুদার। পরে তা তুলে দেন প্রতারকের হাতে। তারা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা পরিচয়ে ফোন দেন ভেরিফিকেশনের জন্য, দাবি করেন টাকা। আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তরের সেই ঝাড়ুদার এবং এসপির সাব ইন্সপেক্টর পরিচয় দেওয়া 2 প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ভেরিফিকেশনের জন্য টাকা চাইলে সরাসরি স্পেশাল ব্রাঞ্চে যোগাযোগের পরামর্শ পুলিশের। বুলবুল রেসার রিপোর্ট। জি, আমি জানিবুল হক বলছিলাম ডিএসবি থেকে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দাবি করছেন টাকা। পরিচয় নিশ্চিত কিংবা যাচাই বাছাই না করেই টাকা দিতে সম্মতি প্রদান পাসপোর্ট আবেদনকারীর। ঠিক আছে, আমি বিকাশে টাকা পাঠাই, আমি আপনাকে টেলিফোন দিতেছি। আর এটাই কি আপনার বিকাশ নাম্বার? মোহাম্মদ মাহে আলম ওমরা পালনের উদ্দেশ্যে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন আগারগাঁও অফিসে। 4-5 দিন পর পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের জন্য ফোন দিয়ে টাকা দাবি করা হয়। আপনি আমাদেরকে 1,500 টাকা দেন, আপনি ভেরিফিকেশন ওকে করে দিন।
তা আমি বললাম না, আমি তো উমরা হজ করতে যাবো, আমি এত টাকা টুকা দিতে পারবো না। আমি বললাম না, 500 টাকা দিন। এরকম আরও বেশ কিছু অভিযোগের তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে একটি প্রতারক চক্র পুলিশ পরিচয়ে ভেরিফিকেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে। রাজধানীতে অভিযান চালিয়ে চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করার পর জানা যায় তাদের মধ্যে মফিজুল হক টুটুল আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরের ঝাড়ুদার ও মালি, বাকি 2 জন পেশাদার প্রতারক চক্রের সদস্য। পাসপোর্ট আবেদনকারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত নথি কৌশলে সংগ্রহ করত টুটুল, পরে তা তুলে দিত চক্রের বাকি সদস্যদের কাছে। এবার তারা পুলিশ পরিচয়ে বাসায় না গিয়ে ভেরিফিকেশন করে দেওয়ার নামে টাকা দাবি করত। বাংলাদেশের যে কোনো বৈধ নাগরিক আপনার পাসপোর্ট পাওয়ার জন্য যোগ্য এবং এই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সরকারি ফি ব্যতীত কোথাও কোনো অর্থ প্রদান করতে হবে না। পুলিশের দাবি, স্পেশাল ব্রাঞ্চের কেউ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেয় না। নিয়ম হচ্ছে সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করা। এসবি সাব ইন্সপেক্টররা কখনোই টেলিফোনের মাধ্যমে ভেরিফিকেশনের কথা বলবে না। তারা ভেরিফিকেশন করতে বাসায় যাবে, তাদের পরিচয় দিবে। যারা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যায় তারা যেন কোনো দালাল বা প্রতারক চক্রের কবলে না পড়ে। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের কোনো সদস্য টাকা চাইলে না দেওয়ার পরামর্শ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিয়ে করলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, জীবনসঙ্গী পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা। ঢাকার বেশিরভাগ হাসপাতালের রোগীর বিছানার চাদর ও চিকিৎসকদের ব্যবহৃত কাপড় চোপড় ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। অস্বাস্থ্যকর পরিবেশে ধোয়ায় জীবাণুমুক্ত হচ্ছে না কাপড়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সনাতন এই পদ্ধতি না পাল্টালে ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হওয়ার আশঙ্কা বাড়ছে দিনকে দিন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। কোনো লন্ড্রির কাপড় নয়, এসব কাপড় ব্যবহৃত হবে রোগী ও চিকিৎসকদের জন্য। রাজধানীর বেশিরভাগ হাসপাতালের ব্যবহৃত কাপড় প্রায় প্রতিদিন এভাবেই ধোয়া হয় বুড়িগঙ্গার নোংরা পানিতে। জীবাণুনাশের জন্য এসব কাপড় ধোয়া হলেও কতটা জীবাণুমুক্ত হচ্ছে রোগী ও চিকিৎসকদের আচ্ছাদন। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলেও সনাতন পদ্ধতিতে কাপড় পরিষ্কার করতে দেখা গেছে। তাতে নেই ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, অথচ প্রতি পিস কাপড় পরিষ্কার করতে সরকারের খরচ হয় 8 থেকে 9 টাকা। আর যারা এ কাজে নিয়োজিত তাদেরও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার বালাই। অনেক লোক নতুন আইসে দেখা ডরাই গেছে, চলে গেছে। এর অনেক রক্ত ধরনের অনেক জীবাণু আহে। অতিরিক্ত যদি ব্লিচিং পরে যায় এটা তো ক্ষতি দিবে, ধরনের রুম্বা পরে যা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সনাতন এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হলেও তা কবে শেষ হবে জানা নেই কারো। সুযোগ পেলেই হাতের মাধ্যমে করার চেষ্টা করে। আমরা যে সেখানে খুব বেশি প্রেশার দিয়ে আধুনিক পদ্ধতি করতে পারছি সেটাও না। তো এই জায়গাটা আমরা এখন চিন্তা করছি যে কিভাবে আরো আধুনিক করা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে কাপড় পরিষ্কারের পদ্ধতি বদলানোর সময় এসেছে, নয়তো সংক্রমণ ছড়িয়ে নতুন ঝুঁকিতে পড়তে পারেন হাসপাতাল সংশ্লিষ্ট সবাই। দুটো জিনিস থাকতে পারে, এক ধরনের হলো জীবাণু, দ্বিতীয়ত হলো নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক, যেটা আমাদের হাসপাতালের ওটি থেকে শুরু করে বিভিন্ন বেডে ব্যবহার করলে সেখানে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। দেশের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ঢাকা মেডিকেলে রোগীদের ব্যবহারে বিভিন্ন বিছানাপত্রগুলো উন্মুক্ত পদ্ধতিতে এখানে পরিষ্কার করা হয়। আর এই পরিষ্কার কাজে যারা জড়িত থাকেন তারাও যেমন বিভিন্ন ঝুঁকিতে থাকে, তেমনি করে এই কাপড় চোপড়গুলো পরবর্তীতে পরদিন রোগীদের যেভাবে সরবরাহ করা হয় তাতে করে জীবাণু বা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভাইরোলজি বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পিকে হালদারের 426 কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে 6080 কোটি টাকা লেনদেন, 1,17,00,000 ডলার কানাডায় পাচারের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল। কুমার হালদার ওরফে পিকে হালদারের মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। আমরা চার্জশিটটি হাতে পেয়েছি, সংক্ষিপ্ত চার্জশিট। সেখানে যেটি বলা হয়েছে, এই যে মামলাটি হয়েছিল 8 জানুয়ারি 2020 সালে এবং এই মামলাটিতে শুধুমাত্র পিকে হালদারকে আসামি করা হয়েছিল দুদকের পক্ষ থেকে। কিন্তু তদন্তে যেটি বেরিয়ে এসেছে, দুদক যেটি পেয়েছে যে পিকে হালদারের বিরুদ্ধে 426 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুদকের পক্ষ থেকে। একই সঙ্গে 6080 কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে দুদক এবং একই সঙ্গে 1,17,00,000
কানাডিয়ান ডলার সেটি পিকে হালদার পাচার করেছেন, এই ধরনের তথ্য প্রমাণ দুদক পেয়েছে এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতেই দুদক চার্জশিটের অনুমোদন দিয়েছে। এই মামলায় শুধু পিকে হালদারকে নয়, আরও 13 জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন লীলাবতী হালদার, প্রশান্ত কুমার হালদারের মা অবন্তিকা বড়াল, পিকে হালদারের কথিত বান্ধবী নামে পরিচিত শঙ্খ ব্যাপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, সেটিও পিকে হালদারের বান্ধবী নামে পরিচিত, পূর্ণিমা রানী হালদার সহ এরকম 13 জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এই মামলায় মোট আসামির সংখ্যা 14 জন, তার মধ্যে পিকে হালদারকে প্রধান আসামি করা হয়েছে এবং আদালতে দেয়া এই চার্জশিটটি খুব দ্রুতই আদালতে দাখিল করা হবে বলে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে। আর এই মামলাটি তদন্ত করেছেন সালাউদ্দিন আহমেদ, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পিকে হালদারের বিরুদ্ধে এর আগে মোটা দাগে প্রায় 10,000 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে এবং লিজিং সংক্রান্ত প্রায় অন্তত 15টি মামলাও তার বিরুদ্ধে ঝুলছে। আর আজকে যে মামলার চার্জশিটের অনুমোদন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এর মামলা। এই মামলায় আজকে চার্জশিটের অনুমোদন দিয়েছে। আমরা দুদকের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে দুপুর 1টায় দুদকের সচিব এই পিকে হালদারের চার্জশিটের অনুমোদন বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলবেন। আমরা দুদকের বক্তব্য নেওয়ার পরেই আসলে জানতে পারবো যে এই মামলার বা এই চার্জশিটটি কবে নাগাদ আদালতে দাখিল করা হবে সেই বিষয়টি নিয়ে। এই ছিল মূলত পিকে হালদারের অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন দেওয়ার বিষয়ে সবশেষ খবর। সাদিয়া। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বিয়ে করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। যুক্তরাজ্যের বার্মিংহামে নিজ বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। তার জীবনসঙ্গী আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এক টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। ছবিতে বাবা মার সঙ্গে দেখা যায় নতুন এক ব্যক্তিকে, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। উচ্ছ্বসিত মালালা টুইটারে নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান, একসঙ্গে কাটাতে চান সামনের পথ। স্বামীর বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও তার নাম এসার মালিক বলে জানা গেছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা। গত বছরের জুনে ব্রিটেনে এক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহের কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, মানুষকে কেন বিয়ে করতে হবে এটা তিনি বুঝতে পারেন না। কাউকে জীবনের সঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে? শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না? বিয়ে নিয়ে তার ওই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে সেই মালালাই বিয়ের কাগজে সই করে গাঁটছড়া বাঁধলেন। শুধু ক্রিকেটারই নয়, অযাচিত মন্তব্য রোধে খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবি কর্তাদেরও। বর্তমান পরিস্থিতির বিবেচনায় যা জরুরি বলে মনে করেন টাইগারদের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, ক্রিকেট নিয়ে বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার। মাহবুব রিমনের রিপোর্ট। ভালো নেই টাইগার ক্রিকেট, ব্যর্থতার পালে তাই পরিবর্তনের হাওয়া। পরিকল্পনা ঠেলে সাজানো গোটা কার্যক্রম। ক্রান্তিকালে তাই ডাকা হচ্ছে দেশের ক্রিকেট বোদ্ধাদের। তবুও শঙ্কা তো রয়েই যায়। মাশরাফি থেকে সালাউদ্দিন, নাজমুল আবেদিন ফাহিম কিংবা ফারুক আহমেদ, গুঞ্জন চলছে বিসিবিতে ফিরছেন তারা। কিন্তু প্রস্তাব পাওয়ার আগেই অনেকে জুড়ে দিচ্ছেন নানা শর্ত। কাজের পরিবেশে থাকতে হবে স্বাধীনতা। তবে কি বোর্ডে বর্তমানে যারা কাজ করেন তারা পুরোপুরি স্বাধীন নন? আমি ওইভাবে চিন্তা করব যে কাজের স্কোপ কতটুকু, যে কারণে আমি তো একটা পার্টিকুলার কারণে আমি কাজটা ছেড়েছিলাম। সো ওই জিনিসটা কতটুকু ইমপ্রুভ করবে, স্বাধীনতা কতটুকু কাজ করতে পারবো কিনা, কাজের স্কোপ আছে নাকি, যদি এরকম হয় তাহলে ডেফিনেটলি বিবেচনা করবো। মাঠের পারফরমেন্সের সঙ্গে ক্রিকেটার বোর্ড কর্তাদের অযাচিত মন্তব্যে সামগ্রিক পরিবেশ হচ্ছে উত্তপ্ত। ফারুক আহমেদের পরামর্শ, খেলোয়াড়দের সঙ্গে কোড অফ কন্ডাক্টের আওতায় আনা উচিত বিসিবি কর্তাদেরও। দের ইজ এ কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স। কোড অফ কন্ডাক্ট থাকা উচিত অফিসিয়ালদেরও, ম্যানেজমেন্টেরও, যে তারা কতটুকু কীভাবে কী বলতে পারে, কতটুকু ডিরেক্ট বলতে পারে। কিছু কথা আছে যেটা হলে গিয়ে হয়তো রুমের মধ্যে হবে, যেটা বাইরে যাবে না। আক্ষেপ আছে পাইপলাইনের সংকট নিয়েও। বললেন, ক্রিকেট নিয়ে স্বল্পমেয়াদে পরিকল্পনায় হচ্ছে কাল। তার সময় হয়নি, আপনি চান্স দিয়েছেন, আবার কিন্তু 4টা ম্যাচের পর তাকে আপনি ছুড়ে ফেলেছেন। এইটা কিন্তু একটা টিমের জন্য কোনোভাবেই আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না। সামনের ব্যস্ত শিডিউলের কথা চিন্তা করে এখনই 3 ফরম্যাটের জন্য আলাদা দল গঠনের পরামর্শ টাইগারদের সাবেক এই অধিনায়কের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই। সেনাবাহিনীকে দেয়া হবে প্রশিক্ষণ ও প্রযুক্তি। উপহার দেবে 20 লাখ ডোজ করোনা টিকা।
পদ্মা সেতুর মূল সড়কে ওয়াটারপ্রুফ লেয়ারের ওপর কার্পেটিংয়ের কাজ শুরু, দেয়া হবে আরও 1 লেয়ার। শেষ হতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ে।